আজ আমরা ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্সের নতুন আরেকটা ভিডিও এখন দেখব। এর আগের ভিডিওতে আমরা ডেটা স্ট্রাকচারের বেশ কিছু জিনিস শিখেছিলাম, যারই কিছু কন্টিনিউয়েশন আমরা এখানে করব এবং সেই সাথে আইও ফাইল হ্যান্ডলিং সংক্রান্ত কিছু জিনিসও আমরা এখানে পড়ব। এর আগের দিন আমরা পয়েন্টার কাকে বলে শিখেছিলাম, সেটা আমরা 11-এই জানতাম, আর একটু ডিটেলসে জেনেছিলাম। সেই সাথে কিছু ডেটা স্ট্রাকচারের কিছু নিয়ম, ডেটা স্ট্রাকচারের কিছু স্ট্রাকচার সম্পর্কেও জেনেছিলাম, যার মধ্যে অ্যারে এবং লিঙ্ক লিস্ট আমাদের পড়া হয়ে গেছিল। আজকে আমরা তার পরের অংশ অর্থাৎ স্ট্যাক এবং কিউ পড়ব। আমি আগের দিনই বলেছিলাম যে গ্রাফ এবং ট্রি কিন্তু তোমাদের সিলেবাসে নেই, কাজে সেটা আমাদের পড়তে হবে না। তাহলে আমরা আজকে স্ট্যাক দিয়ে আমাদের পড়া শুরু করছি। স্ট্যাক ব্যাপারটা কি? স্ট্যাক কথাটা কিন্তু আমরা এমনি জীবনেও প্রচুর শুনি। স্ট্যাক বলতে এক গুচ্ছ বা অনেকগুলি জিনিসের একটা কালেকশন বা সমষ্টিকে বোঝায়, কিন্তু আমরা যদি সেটাকে একটু স্পেসিফিক্যালি বুঝতে চাই তাহলে কীরকম দাঁড়ায়? ধরো একটা টেবিলের উপর কয়েকটি প্লেট রাখা আছে, একটির উপর একটি, তার উপর একটি, এরকমভাবে রাখা আছে। এবার দেখো সেই প্লেট থেকে যদি সেই প্লেটের যে পাইল, সেখান থেকে যদি কোনো প্লেট তুলতে চাওয়া হয় তাহলে কিন্তু আমরা সবার উপরের প্লেটটাকেই সবার আগে তুলব। আবার যদি ওই পাইলের মধ্যে কোনো প্লেট অ্যাড করতে চাওয়া হয় অর্থাৎ রাখতে চাওয়া হয় তাহলেও কিন্তু সেটা সবার উপরেই রাখবো। তো এই যে স্ট্রাকচারটা, বেসিক্যালি এটাই কিন্তু স্ট্যাকের স্ট্রাকচার। এবার আমরা একটু ডেটা স্ট্রাকচারের ভিত্তিতে সেই রেফারেন্সে বুঝি। আর স্ট্যাক ইজ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার দ্যাট ইউজেস আ লাস্ট ইন ফার্স্ট আউট, দ্যাট ইজ লিফো অ্যাক্সেস মেকানিজম। অর্থাৎ যাকে লাস্টে অ্যাড করা হচ্ছে সে ফার্স্টে আউট হচ্ছে। আমি যে এক্ষুনি যে প্লেটের কথাটা বললাম, দেখো সেখানেও লাস্টে যাকে রাখা হয়েছে সেই সবার উপরে আছে, এবং যখন আমরা বের করছি তখন কিন্তু আমরা সেই সবার উপরেরটাকেই বের করছি বলে সেটি প্রথমে আউট হচ্ছে। তাহলে এটিকেই বলা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট মেকানিজম। এবার একটি স্ট্যাকের আমরা যে দুটো বেসিক অপারেশন পারফর্ম করতে পারি, এক হচ্ছে পুশ এবং একটি হচ্ছে পপ। পুশ হচ্ছে স্ট্যাকের মধ্যে কিছু প্রবেশ করানো এবং পপ হচ্ছে স্ট্যাক থেকে কিছু তুলে আনা। তো এর রিয়েল লাইফ এক্সাম্পল আমি যেটা বললাম সেটাই, আ পাইল অফ প্লেটস অন এ টেবিল, অর্থাৎ অনেকগুলি প্লেট, একটি প্লেট বা ডিশ আমরা যাই বলি না কেন, সেগুলোকে একটির পর একটি করে টেবিলের উপর রাখা আছে। এবার আমরা একটু এই স্ট্রাকচারটা পিকটোরিয়ালি দেখে নিই। ধরো এটি হচ্ছে একটি স্ট্যাক। স্ট্যাকের কিন্তু প্রথম যেটা এন্ট্রি হয় সেটা চলে আসে একদম নিচে। এভাবে ডেটা 1, ডেটা 2 করে 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 ডেটা n অবধি আমরা ডেটা রেখেছি বলে ধরে নিচ্ছি। এবার এখানে একটি পয়েন্টার বা একটি মার্কার ইউজ হয় যার নাম থাকে টপ। এই টপ কিন্তু সবসময় প্রেজেন্টলি স্ট্যাকের মধ্যে সবার উপরে যে আছে তাকে পয়েন্ট করে থাকে। অর্থাৎ যখন শুধুমাত্র ফার্স্ট ডেটা ইনপুট করা হয়েছে তখন এটিকে, ধরো যখন এই পর্যন্ত ইনপুট করা হয়েছে তখন এটিকে, এবং বর্তমানে এটিকে পয়েন্ট করে থাকবে। এবার কথা হচ্ছে তাহলে যখন স্ট্যাকটি এমটি অর্থাৎ কিছু নেই তখন সে কাকে পয়েন্ট করে থাকবে? তখন কিন্তু সে কাউকেই পয়েন্ট করে থাকবে না। যদিও যখন আমরা এটাকে প্রোগ্রামে রিপ্রেজেন্ট করি তখন কিন্তু আমরা টপের সেই এমটি অবস্থার জন্য একটা ভ্যালু কনসিডার করে বসাই, যেখান থেকে আমরা বুঝতে পারি ওই ভ্যালুটা থাকা মানে হচ্ছে যে স্ট্যাকটি আপাতত এমটি। যখন আমরা এরপর প্র্যাকটিক্যাল ক্লাস করব স্কুলে, তখন এই কী ভ্যালু বসাতে হয় সি এর ক্ষেত্রে সেটা আমরা দেখব। সাধারণভাবে আমরা সিতে টপের ইনিশিয়াল ভ্যালু -1 দিয়ে স্টার্ট করি। তবে এখানে একটা কথা বলে রাখি, স্ট্যাক কিন্তু দুভাবে রিপ্রেজেন্ট করা যায়, ইউজিং অ্যারেও করা যায়, আবার ইউজিং লিঙ্ক লিস্টও করা যায়। আমরা যেটা শুনলাম যে স্ট্যাকের মধ্যে আমরা দুরকম অপারেশন পারফর্ম করতে পারি, পুশ অর্থাৎ স্ট্যাকে কিছু প্রবেশ করানো, এবং পপ অর্থাৎ স্ট্যাক থেকে কিছু বের করে দেওয়া, রিমুভ করে দেওয়া। তার প্রসেসটা আমরা একটু বুঝে নিই। প্রথম অবস্থায় এটি একটি স্ট্যাক আছে বলে আমরা ধরে নিচ্ছি, যাতে 3টি ভ্যালু আছে 1, 2 এবং 3। অবভিয়াসলি টপ কিন্তু এখন এই 3কে পয়েন্ট করে থাকবে। এবার আমরা চলে আসি কয়েকটা পপ অপারেশনে। দেখো তাহলে এই যে ছবি, এই যে অবস্থাটা, সেটা কি আমরা এখানে ধরে নিয়েছি টপ একে পয়েন্ট করে আছে। এই অবস্থায় আমি এই 4 একটি নতুন এলিমেন্টকে এই স্ট্যাকের মধ্যে যুক্ত করতে চাইছি, অর্থাৎ আমাকে পুশ অপারেশনটা অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে এই কাজের জন্য কি হবে, প্রথমে টপের ভ্যালু +1 হয়ে যাবে। +1 হয়ে যাবে বলতে
ভ্যালুটা +1 হবে না, যা আছে সেটা +1 আরও হবে, অর্থাৎ যদি এখন 3 থাকে 4 হবে, যদি 4 থাকে 5 হবে, এরকম। এবং সেই যে নতুন পজিশন, সেই পজিশনে এসে এই 4টা বসবে। এবার তাহলে এই রকম একটি চিত্র তৈরি হবে। এবার ধরো আমি এই 5টাকে ইনসার্ট করতে চাইছি, পুশ করতে চাইছি, তখন কি হবে, আবার টপের ভ্যালু কিন্তু 1 ইনক্রিমেন্টেড হবে, অর্থাৎ +1 হবে করে এই লোকেশনটায় আসবে এবং সেখানে কিন্তু এই 5টা এসে বসবে। তাহলে এইভাবে করে কিন্তু স্ট্যাকের মধ্যে পুশ অপারেশনটা পারফর্মড হয়। এবার আমি এখান থেকে আবার পপ অপারেশনটা দেখাবো, অর্থাৎ কিছু আমি বাদ দিয়ে দিচ্ছি। আমরা এর আগেই পড়লাম যে স্ট্যাকের কিন্তু একটা প্রান্ত থেকেই ডেটা ইনপুটও হয়, পুশও হয়, আবার ডেটা রিমুভও হয়, অর্থাৎ পপও হয়, সেটাকেই কিন্তু টপ পয়েন্ট করে থাকে। অন্য কোনো জায়গা থেকে, মাঝখান থেকে বা শেষ থেকে কিন্তু আমরা কখনোই কিছু রিমুভও করতে পারি না, কিছু অ্যাডও করতে পারি না। তাহলে টপ যখন একে পয়েন্ট করে আছে, তাহলে প্রথম পপে কিন্তু এটি নির্গত হবে। কিভাবে? এই টপ এখন যাকে পয়েন্ট করে আছে, প্রথম সেটিকে একটি কিছুর মধ্যে নিয়ে নেওয়া হয়, জাস্ট বোঝার জন্য যে আমি কাকে ডিলিট করছি। এরপর টপের ভ্যালুটাকে -1 করে দেওয়া হয়, অর্থাৎ -1 করে টপের যা এইখানে ভ্যালু আছে তার থেকে 1 কমিয়ে দেওয়া হয়। তাহলে এবার কি চলে এলো, টপ চলে এলো 4কে পয়েন্ট করে, অর্থাৎ এর নিচের ভ্যালুটাকে পয়েন্ট করে। তার মানে কিন্তু স্ট্যাক থেকে একটি এলিমেন্ট পপের মাধ্যমে রিমুভ হয়ে গেল। এবার এই অবস্থা থেকে যদি আমি আবার একটা পপ অপারেশন আরেকবার অ্যাপ্লাই করতে চাই, তাহলে ওই সেম লজিকে আবার -1 হয়ে টপের ভ্যালু আরও 1 কমে যাবে এবং এই এলিমেন্টটি কিন্তু এর ফলে বাইরে বেরিয়ে যাবে। এবং নর্মালি এই যে এখানে যেখানে আমরা এই এলিমেন্টগুলো রাখি, সেগুলোকে আমরা জাস্ট শো করিয়ে দিই, দেখানোর জন্য যে আমরা কাকে ডিলিট করলাম। এটিই কিন্তু হচ্ছে তাহলে আমাদের স্ট্যাকের কনসেপ্ট। এবার যেটা আমি আগেই বললাম যে স্ট্যাক কিন্তু আমরা অ্যারে ইউজ করেও করতে পারি, অর্থাৎ অ্যারে ইউজ করে প্রোগ্রামও আমরা করব, আবার লিঙ্ক লিস্ট ইউজ করেও কিন্তু করব। এবং স্ট্যাকের মধ্যে যে শুধু ইন্টিজার ভ্যালু থাকে তা না, আমরা কিন্তু যে কোনো রকম ভ্যালুই রাখতে পারি, তবে একটা স্ট্যাকে একই ধরনের ডেটা কিন্তু আমাদের রাখতে হবে। এবার আমরা পড়ব পরবর্তী যে ডেটা স্ট্রাকচার আছে, লিনিয়ার ডেটা স্ট্রাকচার কিউ। কিউয়ের অ্যাক্সেস মেকানিজম বা কাজ করার পদ্ধতিটা কিন্তু স্ট্যাকের থেকে আলাদা। এখানে কি হয়, এখানে কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে প্রথমে প্রবেশ করছে সেই কিন্তু প্রথমে সেখান থেকে নির্গত বা রিমুভ হয়ে যায়। আ কিউ ইজ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার দ্যাট ইউজেস ফার্স্ট ইন ফার্স্ট আউট, দ্যাট ইজ FIFO access mechanism. The two basic operations done on a queue are called store or insert and retrieve or delete. এবার এর একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা পড়ে নিই। এর একটা রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে হিউম্যান লাইন অর কিউ। আমরা বিভিন্ন ক্ষেত্রে মানুষের তৈরি লাইন দেখে অভ্যস্ত, আমরা সবাই কখনো না কখনো কোনো এরকম লাইনে দাঁড়িয়েওছি, তো সেটাই কিন্তু কিউয়ের একটা খুব ভালো এক্সাম্পল। ভেবে দেখো, আমি ধরে নিচ্ছি একটা টিকিটস কাউন্টার, সেখানে কেউ বিভিন্ন মানুষ গিয়ে লাইন করছে। প্রথম যিনি লাইনে দাঁড়িয়েছেন তিনিই কিন্তু প্রথম টিকিট পাবেন এবং সেই টিকিট কাটার যে লাইনটা সেটা থেকে বেরিয়ে যেতে পারবেন। অর্থাৎ এখানে যিনি ফার্স্ট এসছেন তিনিই কিন্তু ফার্স্টে সেখান থেকে বেরোতে পারছেন। এবার ভেবে দেখো, এর কিন্তু দুটো প্রান্ত থাকে। কীরকম? একটাকে বলা হয় ফ্রন্ট অর্থাৎ সম্মুখ, আরেকটাকে বলা হয় রিয়ার অর্থাৎ শেষ প্রান্ত। এবার এই যে ফ্রন্ট, এই ফ্রন্ট দিয়ে কিন্তু ডেটা রিমুভ হয়, অর্থাৎ লাইনের সামনে যে আছে সেই কিন্তু লাইন থেকে বেরিয়ে যেতে পারে, এবং যখন নতুন কিছু যুক্ত হয় সে কিন্তু এই রিয়ারের মাধ্যমে এসে লাস্টে যুক্ত হয়। এবার ফ্রন্ট তাহলে কাকে মার্ক করে রাখছে? সেই এলিমেন্টকে যে প্রথমে রিমুভ হতে পারবে, এবং রিয়ার কাকে পয়েন্ট করে রয়েছে? যে লাস্টে এসে প্রবেশ করেছে। তাহলে আমরা যদি কোনো কিছুকে রিমুভ করতে চাই, তাহলে ফ্রন্টের ভ্যালু আমাদের বাই 1 ইনক্রিমেন্ট করতে হবে, অর্থাৎ বাড়িয়ে দিতে হবে, এবং যদি রিয়ারের আমরা যদি কিছু প্রবেশও করাতে চাই, সেমভাবে কিন্তু রিয়ারের ভ্যালুও 1 বৃদ্ধি করতে হবে, এবং নতুন পজিশনে কিন্তু আমাদের নতুন ভ্যালু ইনপুট করতে হবে। তাহলে এবার আমরা কি করে একটা কিউয়ের মধ্যে ইনসার্ট এবং ডিলিট অপারেশন, অর্থাৎ স্টোর বা রিট্রিভ, সেটা স্টোরকে আমরা ইনসার্ট এবং রিট্রিভ বা রিমুভকে আমরা ডিলিট বলছি,
সেই অপারেশনগুলোকে কাজ করাতে পারি দেখি। আমরা প্রথমে এটিকে একটি কিউ হিসেবে ধরে নিচ্ছি। এবার আপাতত প্রাথমিক অবস্থায় কিউটি যে অবস্থায় আছে তাতে ফ্রন্ট পয়েন্ট করে আছে এই এলিমেন্টটিকে যার ভ্যালু 10 এবং রিয়ার পয়েন্ট করে আছে এই এলিমেন্টটিকে যার ভ্যালু 24 এবং এই অবস্থাতেই এখন এটি আছে। এবার এই অবস্থায় আমি একটি নতুন ভ্যালু ইনসার্ট করতে চাইছি। তাহলে কি হবে, রিয়ারের ভ্যালু প্রথমেই +1 হয়ে যাবে, অর্থাৎ যা ছিল তার থেকে 1 বৃদ্ধি পেয়ে যাবে। তার মানে কি হবে, আগে এই পজিশনটাকে রিয়ার পয়েন্ট করেছিল, রিয়ার এবার এই পজিশনটাকে পয়েন্ট করবে। এবার যে পজিশনটাকে রিয়ার পয়েন্ট করে আছে সেখানে আমরা নতুন এলিমেন্ট বসাচ্ছি, অর্থাৎ রিয়ার কিন্তু সেই লাস্ট ইনপুট হওয়া এলিমেন্টটিকেই পয়েন্ট করে থাকছে। তাহলে এবার নতুন যে কিউটির অবস্থা হলো সেটি এরকম দেখতে হলো। এবং মনে রাখবো কি, আমরা কিন্তু ইনসার্টটা করলাম রিয়ারের দিক থেকে। এবার ধরো আমি একটা রিমুভ করে দিতে চাচ্ছি বা রিট্রিভ করে দিতে চাইছি বা ডিলিট করে দিতে চাইছি। তাহলে কি হবে, আমরা ফ্রন্ট যাকে ধরে আছে তাকেই আমরা ডিলিট করতে পারবো। তাহলে কি হলো, প্রথমে এলিমেন্টটি কী আছে সেটা আমরা নরমালি দেখিয়ে নিই, বা সেটা দেখাতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। এবার আমরা কি করব, আমরা ফ্রন্টের ভ্যালুটাকে 1 বাড়িয়ে দেবো। তাহলে কি হলো, ফ্রন্ট পরের জনের কাছে চলে এলো এবং ফ্রন্ট যাকে ধরে রাখছে সেই কিন্তু হচ্ছে প্রথম যে ডিলিট হতে পারবে সেই এলিমেন্ট, অর্থাৎ এই 10টা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল। এবার আমরা মনে রাখবো এই কিউকেও কিন্তু আমরা স্ট্যাকেরই মতন অ্যারে দিয়েও প্রকাশ করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, আবার লিঙ্ক লিস্ট দিয়েও কিন্তু করতে পারি। এবং এইভাবে কাজ করতে করতে একটা সময় দেখা যাবে যে এমন একটা অবস্থা চলে আসবে যখন আর এই কিউতে কিন্তু কারোর প্রবেশ করার অবস্থান থাকবে না। আমাদের মূল যে দুটো কথা এখানে মনে রাখতে হবে, কিছু ইনসার্ট হবে রিয়ারের প্রান্ত থেকে আর কিছু ডিলিট হবে ফ্রন্টের প্রান্ত থেকে। এবার এই কিউ কিন্তু আরও কিছু ধরনের হয়, তার মধ্যে আমরা দুটো সম্পর্কে একটু জেনে রাখি। একটি হয় যাকে আমরা বলি ডি কিউ, যার পুরো কথাটা হচ্ছে ডাবল এন্ডেড কিউ। অনেক সময় ধরো এরকম তো হতে পারে যে ধরো এবার এই 15 বাদ চলে গেল, 5 বাদ চলে গেল এবং এখানে আরও কিছু এলিমেন্ট প্রবেশ করতে থাকলো। করতে করতে ধরো একটা এমন পরিস্থিতি এলো যখন এখানে লাস্টের মাত্র 3টে এলিমেন্ট, এই 3টে ঘরে কিছু আছে। তাহলে ফ্রন্ট একে ধরে আছে এবং রিয়ার একে ধরে আছে। এবার এই অবস্থায় আমরা রিয়ারকে কিন্তু একদম শেষ প্রান্তে পৌঁছে দিয়েছি এবং নর্মাল কিউ অনুসারে কিন্তু আর তখন সেই কিউয়ে কেউ ঢুকতে পারবে না। কিন্তু প্রথম দিকে তো অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, তো সেইটাকে ইউটিলাইজ করার জন্য আরেক রকমের কিউ ইউজ করা হয়, যেখানে আমরা ফ্রন্ট রিয়ার উভয় প্রান্ত দিয়েই কিন্তু ডেটা এন্ট্রি করতে পারি, সেটাকেই বলা হয় ডি কিউ। এবং আরেক রকম কিউ হয় যাকে বলা হয় সার্কুলার কিউ, যেখানে কি হয় ব্যাপারটাকে আমরা একটা সার্কেলের মতো করে ধরতে পারি, অর্থাৎ এটা যে একটা লিনিয়ার অবস্থা, এখানে শুরু এখানে শেষ সেরকম থাকে না, জিনিসটা সার্কেলের মতো থাকে। ফলে ওই পরপর কিন্তু ঘুরে ডেটা ইনসার্ট এবং ডিলিট হতে পারবে। তবে সেক্ষেত্রেও কিন্তু ফ্রন্ট থেকেই ডিলিট আর রিয়ার থেকেই কিন্তু ইনসার্ট হতে পারবে। তাহলে এই হলো আমাদের কিউয়ের কনসেপ্ট। এবার আমরা এই স্ট্যাক আর কিউয়ের একটি পার্থক্য দেখব, যার মাধ্যমে আমরা আরও সহজ করে কিন্তু এই দুটোকে বুঝতে পারবো। প্রথম পয়েন্টটা কী আছে, আর স্ট্যাক ইজ আ লাস্ট ইন ফার্স্ট আউট টাইপ ডেটা স্ট্রাকচার আর কিউ ইজ আ ফার্স্ট ইন ফার্স্ট আউট টাইপ ডেটা স্ট্রাকচার। অর্থাৎ একটি স্ট্যাক কিন্তু লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে শেষে প্রবেশ করছে সে প্রথমে বেরোচ্ছে, এই মেকানিজমে কাজ করে। এবং কিউ কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে প্রথম প্রবেশ করছে সেই প্রথম নির্গত হচ্ছে, এইভাবে করে কাজ করে। নেক্সট, ডেটা এন্টার্স অ্যান্ড লিভস দ্য ডেটা স্ট্রাকচার ফ্রম দ্য সেম এন্ড, এটা স্ট্যাকের জন্য। এবং ডেটা এন্টার্স দ্য ডেটা স্ট্রাকচার ফ্রম ওয়ান এন্ড অ্যান্ড লিভস দ্য ডেটা স্ট্রাকচার ফ্রম অ্যানাদার এন্ড, এটি হচ্ছে কিউয়ের জন্য। তাহলে এটাও আমরা আগেই পড়লাম যে স্ট্যাকে কিন্তু দেখো একটাই প্রান্ত থাকছে যেটা আমরা টপ দিয়ে পয়েন্ট করছি, সেই প্রান্ত থেকেই ডেটা এন্ট্রিও হচ্ছে আবার ডেটা ডিলিশনও হচ্ছে। ওয়্যারএস কিউয়ের ক্ষেত্রে কিন্তু একটি প্রান্ত থেকে একটা এন্ড দিয়ে ডেটা এন্টার করছে, আরেকটা এন্ড দিয়ে কিন্তু ডেটা লিভ করছে, শেষ দিয়ে প্রবেশ করছে, প্রথম দিয়ে লিভ করছে। Next, a pointer or marker called top is used to mark the position of the topmost value in the stack. তার মানে কি, টপ কি করছে, একটাই মাত্র মার্কার বা পয়েন্টার যে কাকে পয়েন্ট করছে,
সেই এলিমেন্টটিকে পয়েন্ট করছে যে স্ট্যাকের একদম উপরে আছে, এবং আমরা যদি ডিলিট করতে চাই সেটিকেই ডিলিট করব, বা কিছু ইনপুট করতে চাই তার উপরে ইনপুট করব। এবং a pointer or marker called front is used to mark the position from where the next value will be removed, and another pointer or marker called rear marks the position where the last value is entered. অর্থাৎ এক্ষেত্রে কিউয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দুটি মার্কার বা পয়েন্টার পাচ্ছি। ফ্রন্ট, যে কাকে পয়েন্ট করছে, যে এরপর যে ডিলিট হবে বা রিমুভ হবে, আর আরেকটি হচ্ছে রিয়ার, যে কাকে পয়েন্ট করছে, লাস্ট যে এন্টার্ড হয়েছে। 4. A push operation enters value at the top of the stack. A store or insert operation enters value at the end of the queue. তাহলে পুশ অপারেশন যেটি স্ট্যাকের ক্ষেত্রে আমরা ইউজ করছি, সে কী করছে, ডেটা এলিমেন্টটিকে স্ট্যাকের একদম টপে প্রবেশ করাচ্ছে, অর্থাৎ যত দূর অবধি আছে তার উপরে সেটি তখন টপ মোস্ট পজিশন, এবং কিউয়ের মধ্যে কি হচ্ছে, স্টোর বা ইনসার্ট অপারেশন কিন্তু সেই কিউয়ের একদম শেষে, অর্থাৎ যত দূর অবধি ভরা আছে তার ঠিক পিছনে নতুন এলিমেন্টটিকে ইনসার্ট করছে। A pop operation removes value from the top of the stack. A retrieve or delete or remove operation removes the value from the ফ্রন্ট অফ দ্য কিউ। তাহলে পপ অপারেশনের সাহায্যে আমরা কি করতে পারছি, ওই সেমভাবেই কিন্তু স্ট্যাকের একদম টপে যে ভ্যালুটি আপাতত আছে একদম উপরে, সেটিকে আমরা রিমুভ করতে পারছি। আর রিট্রিভ বা ডিলিট বা রিমুভ অপারেশন যা আমরা কিউয়ের উপর অ্যাপ্লাই করতে পারছি, সেটি দিয়ে আমরা কি করতে পারছি, কিউয়ের ফ্রন্টে যে আছে তাকে আমরা ডিলিট করতে পারছি। তাহলে এই পয়েন্টগুলো যদি মনে রাখো, দেখবে স্ট্যাক এবং কিউ মনে রাখা আরও সহজ হয়ে যাবে। এর আগের ভিডিওতে আমরা অ্যারে এবং লিঙ্ক লিস্ট সম্পর্কে ডিটেলসে পড়েছিলাম। আজ আমরা স্ট্যাক আর কিউয়ের যেরকম পার্থক্য বুঝলাম, অ্যারে আর লিঙ্ক লিস্টের পার্থক্যটাও একটু জেনে নিই। প্রথম, স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার হচ্ছে অ্যারে, যেখানে ফিক্সড নাম্বার অফ এলিমেন্টস থাকছে, আর ডাইনামিক ডেটা স্ট্রাকচার হচ্ছে লিঙ্ক লিস্ট, যেখানে নাম্বার অফ এলিমেন্টস মে নট বি ফিক্সড হতেও পারে আবার নাও হতে পারে। অর্থাৎ অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করি তখনই আমরা কিন্তু প্রথমে যখন আমরা অ্যারে নিয়ে কাজ শুরু করি, কটি এলিমেন্টস নিয়ে কাজ করব, অর্থাৎ সাইজ অফ দ্য অ্যারে কিন্তু আমরা মেনশন করে দিয়ে তবে কাজ শুরু করি। ওয়্যারএজ লিঙ্ক লিস্ট কিন্তু ডাইনামিক, অর্থাৎ আমরা রান টাইম কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশন টাইম কিন্তু নতুন করে এর সাইজ বৃদ্ধি বা হ্রাস করতে পারি, অর্থাৎ আমরা সাইজটাকে বাড়াতেও পারি আবার সাইজটাকে কমাতেও পারি। নেক্সট, array stores values in consecutive memory locations, whereas nodes, linked listed যে এলিমেন্ট সেগুলোকে আমরা নোড বলি, নোডস মে নট বি স্টোরড ইন কনজিকিউটিভ লোকেশনস। অর্থাৎ যখন মেমোরিতে আমরা অ্যারে স্টোর করি, সেখানে এলিমেন্টগুলো কিন্তু একদম কনজিকিউটিভ, অর্থাৎ পরপর লোকেশনেই কিন্তু স্টোর হয়। ওয়্যারএস লিঙ্ক লিস্টের যে নোডগুলো, এলিমেন্টগুলো আমরা এর আগের দিন পড়েছি, যেখানে দুটি করে পার্ট থাকে, একটি ডেটা পার্ট, একটি লিঙ্ক পার্ট, সেগুলি কিন্তু পরপর মেমোরি লোকেশনে থাকে না। খুব রেয়ার যদি সেটা থাকে, নর্মালি যেটা সেটা কিন্তু ছড়ানো ছিটানোভাবে থাকে। এবং আমি এর আগের দিন লিঙ্ক লিস্ট পড়ানোর সময় বলেছিলাম যে তাহলে তাদের মধ্যে লিঙ্কিংটা হয় কী করে, সেই প্রতিটি নোড যে তার পরেরটার অ্যাড্রেস হোল্ড করে রয়েছে তার মাধ্যমে। অ্যারে এলিমেন্টস ক্যান বি অ্যাক্সেসড randomly or sequentially by using array index, whereas linked list elements, that is nodes, cannot be accessed randomly. এখানে যেহেতু আমাদের অ্যারের ক্ষেত্রে একটা অ্যারে ইন্ডেক্স আছে, লাইক 0 1 2 3 এরকম করে, সেটা দিয়ে কিন্তু আমরা অ্যারেটাকে সিকোয়েন্সিয়ালি, অর্থাৎ পরপর এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি, আবার র্যান্ডামলি, অর্থাৎ পার্টিকুলার একটা নোডেও একটা পজিশনেও কিন্তু আমরা ডাইরেক্টলি চলে যেতে পারি। কিন্তু লিঙ্ক লিস্টে যেহেতু এরকম কোনো ইন্ডেক্স নেই, সেখানে কিন্তু নেক্সট নোড করে করেই আমাকে মুভ করতে হবে, ফলে আমরা কিন্তু কখনোই কোনো নেক্সট নোডে যাওয়ার জন্য কিন্তু আমরা র্যান্ডম কাজ করতে পারবো না, আমাকে পরপরই আমাদের কাজ করতে হবে, অর্থাৎ পরপরই যেতে হবে। নেক্সট পয়েন্ট, নো এক্সট্রা মেমোরি রিকোয়ার্ড টু স্টোর অ্যাড্রেস অফ নেক্সট এলিমেন্ট, এক্সট্রা মেমোরি রিকোয়ার্ড টু স্টোর অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড। আমরা
যেটা দেখতে পাচ্ছি বুঝেছি যে অ্যারে যখন আমরা ইউজ করছি সেখানে কিন্তু শুধু ডেটা এলিমেন্টগুলোই স্টোর হচ্ছে। ডেটা এলিমেন্টগুলো কোন মেমরি লোকেশনে স্টোর হচ্ছে, একটা এলিমেন্টের পরের এলিমেন্টটা কি, তার মেমরি লোকেশন কি, এগুলো নিয়ে কিন্তু কোনো কিছু স্টোর করার জন্য কোনো মেমরির আমাদের প্রয়োজন হয় না। কিন্তু লিঙ্ক লিস্টে দেখো আমাদের কিন্তু প্রতিটা নোডের এই একটা পার্টই থাকছে যেটা নেক্সট নোডের অ্যাড্রেসটাকে স্টোর করছে। অর্থাৎ মেমরি অ্যাড্রেসটাকে স্টোর করার জন্য কিন্তু এক্সট্রা মেমরি আমাদের দরকার হয়। অর্থাৎ সেম সাইজের যদি একটা অ্যারে আর লিঙ্ক লিস্ট আমরা নিই, অ্যারেতে যতটা জায়গা লাগবে লিঙ্ক লিস্টে কিন্তু তার চেয়ে জায়গা বেশি লাগবে, কারণ এখানে কিন্তু প্রতিটি নোডের জন্যই একটা করে নেক্সট পার্ট থাকবে, প্লাস একটা হেড বলে পয়েন্টার থাকবে। এবং মানে আমরা ধরে নিচ্ছি দুটোর ডেটা টাইপটাও সেম। নেক্সট পয়েন্টে আসি, ইনসারশন অ্যান্ড ডিলিশন ইনভলভস শিফটিং, আর এদিকে ডাজ নট ইনভলভ শিফটিং। দেখো আমরা যখন কোনো ইনসারশন করছি অ্যারেতে, যদি লাস্টে ইনসার্ট করি তাহলে লাস্টে অ্যাড হচ্ছে, কিন্তু যদি মাঝামাঝি কোনো লোকেশনে ইনসার্ট করতে চাই তাহলে কিন্তু সেই লোকেশনে যে ছিল সেই এলিমেন্ট থেকে শুরু করে শেষ এলিমেন্ট পর্যন্ত সবাইকে এক ঘর করে শিফট করতে হবে। এবং যদি কিছু ডিলিটও করতে চাই লাস্ট এলিমেন্ট ছাড়া অন্য কোনো এলিমেন্টকে, তাহলেও কিন্তু তার পরেরগুলো এক ঘর করে বা যতগুলো ডিলিট করছি তত ঘর করে শিফট করবে। অর্থাৎ এখানে কিন্তু একটা শিফটিং অফ এলিমেন্টস ঘটতে পারে যদি আমরা সেভাবে মানে সেরকম পজিশন ডিলিট করতে চাই বা ইনসার্ট করতে চাই। কিন্তু লিঙ্ক লিস্টে কিন্তু কোনো অবস্থাতেই কোনো শিফটিং হয় না, কারণ এটা তো আমরা আগের দিন পড়েছি যে যেহেতু এটা একটা আলাদা মেমোরি অ্যাড্রেস, জাস্ট আমরা লিঙ্কটাকে চেঞ্জ করে তার আগের পরের যে নোটগুলো আছে তাদের লিঙ্কগুলোকে চেঞ্জ করেই কিন্তু আমরা সেটাকে সেই পার্টিকুলার নোটটাকে নিউ নোটটাকে আমরা অ্যাড বা ডিলিট করতে পারি। মানে নিউ নোট হচ্ছে অ্যাডের ক্ষেত্রে, ডিলিটের ক্ষেত্রে অলরেডি প্রেজেন্ট আছে এরকম কোনো নোট, ফলে কোনো শিফটিং করার কিন্তু প্রয়োজন হয় না। নেক্সট হচ্ছে ক্রিয়েশন অ্যান্ড ম্যানিপুলেশন প্রসেসেস আর সিম্পল। অ্যারে ক্রিয়েট করা এবং অ্যারে নিয়ে কাজ করার প্রসেস কিন্তু অনেক সিম্পল, whereas ক্রিয়েশন অ্যান্ড ম্যানিপুলেশন প্রসেস আর কমপ্লেক্স অ্যান্ড লেন্দি। আমরা যখন লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করব তখন কিন্তু সেটা ক্রিয়েট করা এবং তাকে নিয়ে বিভিন্ন রকম প্রসেসিং করার প্রসেসটা কমপ্লেক্সও অর্থাৎ জটিলও এবং অনেকটাই বড়, লেন্দি। নেক্সট, অর্ডার অফ এলিমেন্ট সেম অ্যাজ দেয়ার স্টোরেজ অর্ডার। আর লিঙ্ক লিস্টের ক্ষেত্রে অ্যাকচুয়াল ডেটা অর্ডার মে ডিফার ফ্রম দ্য স্টোরেজ অ্যাড্রেস। অর্থাৎ যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে যে আমরা যখন অ্যারের কথা বলছি তাহলে যে অর্ডারে এলিমেন্টগুলো অ্যারের মধ্যে আছে মেমোরিতেও কিন্তু সেই অর্ডারেই থাকবে, অর্থাৎ যে পরে আছে সে পরেই থাকবে মেমোরিতেও। কিন্তু এই লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু স্টোরেজের ক্ষেত্রে কিন্তু নোটগুলো যে সেই অর্ডারে থাকবে এটা মাস্ট না। অর্থাৎ হয়তো দেখা গেল তিনটে নোট যারা লিঙ্ক লিস্টে আছে, ফার্স্ট নোট এবং সেকেন্ড নোট এবং থার্ড নোট, তারা কিন্তু মেমোরিতেও যে আগের পজিশনে ফার্স্ট নোট, নেক্সট একটা কোনো পজিশনে সেকেন্ড নোট এবং তারপরে আরও পরের লোকেশনে থার্ড নোট থাকতে হবে এটা মাস্ট না। ওটা কিন্তু অন্যরকম হতে পারে, অর্থাৎ হয়তো আগে থার্ড, তারপর ফার্স্ট, তারপর সেকেন্ড, এরকমও কিন্তু হতে পারে। এটা কিন্তু এই জন্যই যে আমরা নানাভাবে লিঙ্ক করতে পারছি। এছাড়া একটা কথা মনে রাখবে, আমাদের কিন্তু অ্যারে ডিক্লেয়ার করাও সোজা, কারণ সেটা জাস্ট একটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা করে দিতে পারছি। ওয়্যারাস আমরা কিন্তু যখন লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করছি আমাদের সেই স্ট্রাকচার দিয়ে নোট গঠন করতে হয় যার মধ্যে একটা ডেটা পার্ট থাকে এবং একটা লিঙ্ক পার্ট থাকে সিম্পল লিঙ্ক লিস্টের জন্য। তারপর যদি আমরা ডাবল লিঙ্ক লিস্ট বা যদি আমরা সার্কুলার লিঙ্ক লিস্ট করতে চাই সেক্ষেত্রে তো আরও অন্যরকম। তাহলে এখানে কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচার যে পোর্শনটা সেটা কিন্তু আমাদের পড়া শেষ হচ্ছে। কিন্তু এই সংক্রান্তই ঠিক মানে সি সংক্রান্তই আরেকটা জিনিস এরপর আমরা পড়ব, সেটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং। এবার তাহলে আমরা শুরু করছি আইও ফাইল হ্যান্ডলিং ইন সি। এখানেও কিন্তু আমরা থিওরিটিক্যালি জিনিসটা বুঝবো, প্রোগ্রাম কিন্তু আমরা স্কুল খুললে দেখব। আমরা যখন সিতে কোনো প্রোগ্রাম লিখি, রান করাই, তখন কিন্তু সেখানে আমরা কোনো ফাইলকেও ইউজ করতে পারি। অর্থাৎ আমরা কোনো ফাইল থেকে ডেটা ইনপুট হিসেবে নিতে পারি এবং কোনো ফাইলের মধ্যে আউটপুটগুলোকে স্টোর করতে পারি। বেসিক্যালি এটাই কিন্তু হচ্ছে ইনপুট আউটপুট ফাইল হ্যান্ডলিং। এবার আমরা প্রথমেই যেটা বুঝবো যে
কেন করব সেটা? আমরা তো উইদাউট ফাইল হ্যান্ডলিংও তো আমরা স্ক্যানএফের মাধ্যমে, গেটএসের মাধ্যমে আমরা ডেটা এন্ট্রি করতে পারছি, এবং প্রিন্টএফের মাধ্যমে, পুটএসের মাধ্যমে ইত্যাদি আরও অনেকগুলি আছে, তাদের মাধ্যমে আমরা প্রিন্ট মানে শো করতে পারছি। তাহলে হঠাৎ আমরা কেন ফাইল ইউজ করব? তো এর মূল কারণ হচ্ছে যে যখন একটা প্রোগ্রাম এক্সিকিউট করা হয় তারপর কিন্তু সেই প্রোগ্রামের যে রেজাল্ট বা ডেটা সবটাই কিন্তু পুরোপুরি মুছে যায়। আমরা যদি সেটাকে স্টোর করতে চাই তখন কিন্তু আমাদের ফাইল ইউজ করতে হবে। তাছাড়া অনেক সময় হয় যে প্রচুর পরিমাণ ডেটা নিয়ে আমাদের কাজ করতে হয়, সেটা ইনপুট হতে পারে বা প্রচুর পরিমাণ ডেটা আউটপুট হিসেবে বেরোলো, তখনও কিন্তু সেগুলোকে যদি আমরা একটা ফাইলের মধ্যে রাখি তাহলে কিন্তু আমাদের কাজ করাটা অনেক সহজ হয়ে যায়, এবং আমরা কিন্তু চাইলে সেই ফাইলটিকে নর্মাল মোডে ওপেন করেও কিছু এডিটিং করতে পারি। ফলে সেখান থেকেও কিন্তু আমরা প্রোগ্রামটা যখন আবার এক্সিকিউট করব তখন খুব সহজে চেঞ্জগুলো নিয়ে কাজ করতে পারবো। এবার ফাইল কিন্তু মূলত দু ধরনের হয়। এক হচ্ছে মানে এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এক হচ্ছে টেক্সট ফাইল, যার এক্সটেনশন আমরা .txt দিয়ে করি, এবং হয় বাইনারি ফাইল যেটা .bin দিয়ে করি। টেক্সট ফাইলে আমরা এমনি নর্মাল ডেটা রাখতে পারি, আর বাইনারি ফাইলে কিন্তু 0 আর 1 এর ডেটা রাখি। আমরা টেক্সট ফাইল বেসিসে জিনিসটা পড়ব। এবার একটা ফাইলের উপর ফাইল নিয়ে আমরা যে যে অপারেশন সিতে করতে পারি একটু শুনে নিই। প্রথম, ক্রিয়েটিং আ নিউ ফাইল, অর্থাৎ আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। ওপেনিং অ্যান এক্সিস্টিং ফাইল, অর্থাৎ একটা ফাইল যেটি অলরেডি আছে সেটাকে আমরা ওপেন করছি। ক্লোজিং আ ফাইল, যখন একটা প্রোগ্রাম শেষ করব যদি সেখানে কোনো ফাইল এক বা একাধিক ফাইল আমরা ওপেন করে কাজ করে থাকি সেগুলোকে কিন্তু আমাদের ক্লোজ করে দিতে হবে, না হলে কিন্তু ফাইলটি নষ্ট হয়ে যেতে পারে। এরপরে হচ্ছে রিডিং ফ্রম অ্যান্ড রাইটিং ইনটু আ ফাইল, অর্থাৎ একটা ফাইল থেকে কিছু রিড করছি বা একটা ফাইলের মধ্যে কিছু রাইট করছি। এই হচ্ছে কিছু বেসিক ফাইল অপারেশন যেগুলো আমরা করতে পারি। এবার হচ্ছে আমরা যখন একটা ফাইল নিয়ে কাজ করব তখন আমরা ফাইল নিয়ে কাজ করছি বোঝানোর জন্য কি ডিক্লারেশন করব। এখানে আমাদের একটা ডেটা টাইপ ইউজ করতে হয় যার নাম হচ্ছে ফাইল, এবং এই ফাইলটা কিন্তু দেখো আমি বড় হাতের অক্ষরে লিখেছি, এভাবেই লিখতে হয়, এবং তার সাথে একটি ফাইল পয়েন্টার নিতে হয়। পয়েন্টার বলে আমরা স্টারটা ইউজ করেছি, এবং এখানে আমরা নামটা দিয়ে নিচ্ছি FPPTR ফাইল পয়েন্টার হিসেবে। এই নামই নিতে হবে, এটা কিন্তু মাস্টার নাম, কিন্তু আমরা অন্য কিছু নিতে পারি, কিন্তু টাইপটা এটাই হতে হবে, ফাইল টাইপের একটা পয়েন্টার আমাদের নিতে হবে। এবং এই পয়েন্টার যেটা আমরা নিলাম ফাইল টাইপের সেটাকে ইউজ করেই কিন্তু আমরা বাকি যে ফাইল হ্যান্ডলিং সংক্রান্ত কাজগুলো সেগুলো করতে পারবো। ওপেনিং আ ফাইল, যখনই আমরা কোনো ফাইলকে নিয়ে একটি প্রোগ্রামের মধ্যে কাজ করব আমাদের প্রথমে ফাইলটিকে ওপেন করতে হবে, এবং ওপেন করার যে ফাংশন তার নাম হচ্ছে fopen, এবং তার সিনট্যাক্স হচ্ছে সেই পয়েন্টারটি যেটিকে দিয়ে আমরা ফাইলটিকে অ্যাক্সেস করাবো বা কাজ করাবো ইকুয়াল টু fopen বলে ব্র্যাকেটের মধ্যে উইদিন কোটেশন ফাইলটির নাম, যেখানে যদি দেখা যায় ফাইলটি অন্য কোনো লোকেশনে আছে যেখানে সি নেই তাহলে তার পাথটাও দিতে হবে, এবং কোটেশন শেষ করে কমা দিয়ে উইদিন কোট মোড, এই মোডটা কি সেটা আমরা এক্ষুনি বুঝছি। তাহলে এই যে FPTR এটা কিন্তু আমরা এর আগের যে সিনট্যাক্সটা পড়লাম মানে এক্সাম্পলটা পড়লাম সেই অনুসারে নিয়েছি, যে পয়েন্টার আমরা যে প্রোগ্রামে ইউজ করব সেই নামের মধ্যেই কিন্তু এটা রাখতে হবে, এবং ফাইল নেমটিও কিন্তু যে ফাইলকে ওপেন করছে সেই অনুসারে হবে। এবার হচ্ছে বিভিন্ন মোডগুলি কী কী আমরা দেখি না, আমরা কিন্তু টেক্সট ফাইলের মোডগুলোই দেখছি শুধু। প্রথম হচ্ছে R, অর্থাৎ ওপেন ফর রিডিং, অর্থাৎ আমরা ফাইল থেকে কিছু শুধু পড়তে পারবো। W, অর্থাৎ ওপেন ফর রাইটিং, অর্থাৎ ফাইলে কিছু লিখতে পারবো। A, ওপেন ফর অ্যাপেন্ডিং, অর্থাৎ আমাদের অলরেডি ফাইলে কিছু আছে আমরা তার শেষে আরও কিছু যুক্ত করতে চাইছি সেই জন্য খুলতে পারবো। R+, অর্থাৎ ওপেন ফর বোথ রিডিং অ্যান্ড রাইটিং। W+, অর্থাৎ ওপেন ফর বোথ রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ এই দুটো কিন্তু বেসিক্যালি সেম। আর A+ মানে হচ্ছে ওপেন ফর বোথ রিডিং অ্যান্ড অ্যাপেন্ডিং, অর্থাৎ আমরা পড়তেও পারবো আর নতুন কিছু যুক্তও করতে পারবো, আর এই দুটোতে হচ্ছে আমরা পড়তে পারবো লিখতে পারবো ফাইলে, মানে ফাইল থেকে পড়বো আবার ফাইল থেকে লিখবো, এই ফাইলের মধ্যে লিখবো। এবার হচ্ছে ক্লোজিং আ ফাইল, যেটা বললাম যে আমাদের ফাইল কিন্তু ক্লোজও করতে হবে যদি আমি ওপেন করে থাকি। তার ফাংশন নেমটা হচ্ছে fclose, এবং সিনট্যাক্স হচ্ছে fclose, এটা কিন্তু সি, হ্যাঁ, তারপর ব্র্যাকেটের মধ্যে সেই পয়েন্টারটার নাম যে পয়েন্টারটা দিয়ে আমরা ফাইলটাকে ওপেন করেছিলাম। এটা আমাদের প্রোগ্রামে আমরা যেরকম নাম দেব সেই অনুসারে কিন্তু হবে।
এবার আমরা পড়ব সাম ইনপুট আউটপুট ফাংশনস ইউজড ইন ফাইল হ্যান্ডলিং। তাহলে আমরা ফাইল ওপেন করেছি, তার শেষে ক্লোজ করব, কিন্তু কোন মোডে খুললাম সেটাও আমরা বুঝলাম। প্রয়োজনানুসারে নির্দিষ্ট মোডে আমরা ফাইল ওপেন করব, কিন্তু আমরা ফাইলের মধ্যে কিছু রাখার জন্য বা ফাইল থেকে কিছু পড়ার জন্য ব্যবহার করতে পারি এরকম কিছু ফাংশন আমরা এখানে শুনব। প্রথম হচ্ছে এফ প্রিন্ট এফ, যার কাজ হচ্ছে ফাইলের মধ্যে কোনো কিছু প্রিন্ট করা, অর্থাৎ যেটা আমরা প্রিন্ট এফ দিয়ে ঠিক যেভাবে আমরা স্ক্রিনে কিছু দেখাই সেভাবেই এফ প্রিন্ট এফ দিয়ে আমরা ফাইলের মধ্যে ইউজ করতে পারবো। নেক্সট হচ্ছে এফ স্ক্যান এফ, ঠিক যেভাবে আমরা স্ক্যান এফ দিয়ে কিছু এন্ট্রি করতে পারি, এন্টার করতে পারি, সেরকমভাবে এফ স্ক্যান এফ দিয়ে আমরা ফাইল থেকে কোনো কিছু স্ক্যান করে নিয়ে আসতে পারবো। একটা কথা বলে রাখি, এখানে যতগুলি আমরা ফাংশন পড়ব, নর্মাল ফাংশনের থেকে এদের মূল পার্থক্য কি যেটা, সেটা হচ্ছে এই ফাংশনগুলো ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই সেই ফাইল পয়েন্টার যেটা আমরা যে প্রোগ্রামে ইউজ করবো, যেমন এর আগের এক্সাম্পল অনুসারে আমরা FPTR ইউজ করলাম, সেই পয়েন্টারটার ব্যবহার কিন্তু ফাংশনের মধ্যে করতে হবে। যখন আমরা প্রোগ্রাম লিখব তখন সিনট্যাক্সটা আমরা দেখে নেব যখন স্কুল খুলবে সেই সময়। গেট ডাব্লু, এটার মানেও কিন্তু হচ্ছে কোনো ফাইল থেকে কিছু নিয়ে আসা, খুঁজে বের করে আনা, এবং পুট ডাব্লু মানে হচ্ছে ফাইলে কিছু রাখা। এফ গেটেস হচ্ছে ফাইল থেকে কোনো স্ট্রিং তুলে আনা, এফ পুটেস হচ্ছে ফাইলে কোনো স্ট্রিং রাখা। এফ গেট সি মানে হচ্ছে ফাইল থেকে কোনো ক্যারেক্টার তুলে আনা, এবং এফ পুট সি হচ্ছে ফাইলে কিছু ক্যারেক্টার রাখা। এরকম আরও কিছু অনেক কিন্তু ফাংশন আছে, সব আমাদের ইউজ করতে হবেও না, শিখতেও হবে না। তো এগুলোই কয়েকটা বেসিক ইনপুট আউটপুট সংক্রান্ত ফাংশন, যেগুলো ব্যবহার করেই কিন্তু আমাদের প্রোগ্রাম লিখতে হবে। তাহলে আমরা কিন্তু ফাইল হ্যান্ডলিংয়ের যে বেসিক কনসেপ্ট, বেসিক ফাংশন, সেগুলো জেনে গেলাম। এরপর যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন কিন্তু আমাদের এর উপর প্রোগ্রাম শিখতে হবে, এবং সেই অনুযায়ী আমরা প্রোগ্রাম এক্সিকিউট করা, তার কীরকম রেজাল্ট আসছে দেখা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এই ভিডিওগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা সিতে ব্যবহার করতে পারবো এমন অনেক কিছু জানতে পারলাম। ডেটা স্ট্রাকচার কনসেপ্ট বুঝলাম, তার লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেগুলো সেগুলো সম্পর্কে জানলাম, তাদের বিভিন্ন অপারেশন পড়লাম, বিভিন্ন ডেটা স্ট্রাকচারের মধ্যে কম্প্যারিজন পড়তে পারলাম, এবং পয়েন্টারেরও বেশ কিছু ইউজ আমরা শিখলাম, স্ট্রাকচার কাকে বলে সেটাও আমরা বুঝলাম, এবং লাস্টলি আমরা ফাইল হ্যান্ডলিং কনসেপ্টটাও কিন্তু বুঝতে পারলাম। তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখবে, যা দরকারি জিনিস তোমরা নোট করে নেবে, এবং অবশ্যই এগুলো ভালো করে মনে রাখবে। এখানেই কিন্তু আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি।